আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। মাসুদ, আপনি কিছুক্ষণ আগেও আমি বললাম যে বাংলাদেশের টোটাল অস্থিরতা বা যা বলেন তার পেছনে পাকিস্তানি। যদি আপনার বুঝার এখনো যদি বুঝার না বুঝেন তাহলে বলবো যে আপনার হয়তো বোকার স্বর্গে বসবাস। তার কারণ হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ যুদ্ধ হলে সবচেয়ে বেশি কার লাভ আপনার এটা বুঝতে হবে। ভারত বাংলাদেশ একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে পাকিস্তানের যে ব্রেন, জঙ্গি ব্রেন, তাদের চিন্তা হচ্ছে যে তারা ওই কাশ্মীর দিয়া তারা হয়তো ইন্ডিয়াতে আক্রমণ করে তারা কাশ্মীর স্বাধীন করবে। ওরা কিন্তু বাংলাদেশে আপনি মরলেন না বাঁচলেন খাইলেন না খাইলেন ওইটার চিন্তা নাই পাইক্যাদের। পাইক্যাদের চিন্তা হলো যে ভারতের যদি আমরা এখানে ব্যস্ত রাখি কোথায় এই ফ্রন্টে, তাহলে ওই ফ্রন্টে আমরা যুদ্ধ করে ঢুকে যাব। কারণ ওরা তো ওই ফ্রন্টে এত বছর, গত 54-70 বছর ধরে যুদ্ধ করেও কিছু করতে পারতেছে না, পাকিস্তানের মতো কিচ্ছু করতে পারতেছে না। এরপরও তো তারা চেষ্টা করে যাইতেছে। এখন তারা এই জন্য নতুন ফ্রন্ট। পাকিস্তানের এর আগে কয়দিন আগে, মানে 2 মাস আগে, পাকিস্তানের জঙ্গি নেতা কি তালেবান জানি ওরা নাম, সে কি বলছিল যে ইন্ডিয়ার জন্য আমাদের দ্বিতীয় হাত খোলা, মানে পূর্ব দিক দিয়ে বাংলাদেশ। এইকে তালেবানের নেতা যে মানে সারা ওয়ার্ল্ডে যারা জঙ্গি হিসাবে চিনে, ওর উপরে নিষেধাজ্ঞা পর্যন্ত আছে, সেই বলছে যে আমাদের দ্বিতীয় ফ্রন্ট ওপেন আছে বাংলাদেশে। এরপরও কি বুঝতেছে না পাইকারা কি চাইতেছে? ঘটনা হয়েছে পাকিস্তান প্রেম করতে যায় আমাদের বাঙালি, কিছু বাঙালি আছে, এগুলো 1971 সালের সেম ছিল, এখনো সেম, প্রজন্মকে প্রজন্ম এরা সেম থাকবে, কারণ রক্ত তো আর চেঞ্জ হবে না। এদের বাপদাদাদের রক্ত ছিল পাকিস্তানি, তাদের রক্ত তো আপনি চেঞ্জ করতে পারবেন না। সব ফালাই দিয়েও যদি আবার বোতল বেড়ে ঢুকান তাও সেম রক্ত থাকবে। এরাও চায় সেটাই। পারমাণবিক বোমা, ভারত পাকিস্তান 2 জন পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটাইল, সাথে সাথে আমেরিকা সহ অন্যান্য দেশ ওদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিল। সেদিন ভারত কি বললো যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার যা দাও কোনো সমস্যা নেই, আমরা আমাদের মতো চলবো। আর পাইকারা কি বললো যে আমার দেশের লোক দরকারে মাটি খেয়ে বাচ্চা থাকবে, তারপরে আমি বোম বানাবো। তো যেই দেশের লোক এখনো মাটি খেয়ে বাচ্চা থাকতে হয়, যেই দেশের লোক এখনো ওই যে তাদের সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে যে আপনার গাধা পালন, তো ওদের মাথা থেকে গাধার ইয়ে ছাড়া আর কি। এবং আপনি জানেন পৃথিবীর কোনো দেশ পাইক্যাদের বিশ্বাস করে না। আমি ইউরোপে আজকে এত বছর বিভিন্ন জায়গায় দেখছি সরাসরি বলে মালিকরা যে নো পাইক্যা ইন দ্য ক্যাশ কাউন্টার, মানে ক্যাশে কোনো পাইক্যা রাখা যাবে না, কারণ ওরা সুরের জাত, এগুলো আকামের জাত। সেটাই বলতেছি। তো এই যে আমাদের এখন যেসব পোলাপাইন পাইক্যাদের পক্ষে কথা কয়, এগুলো সব বাপদাদার হিসাব করে সব রাজাকার, সব 71 থেকে ওরা রাজাকার ছিল। আমি একটা নেতার নাম নিব না, বলি এক নেতার বাপ, উনি পাকিস্তান পন্থী ছিলেন। 16ই ডিসেম্বর যখন ওনাকে বলা হইলো যে দেশ তো স্বাধীন, দেশ স্বাধীন হওয়ার আগে উনি বলছেন যে জীবনও এই দেশ স্বাধীন করতে পারবো না, পাকিস্তান থাকবে। এরপরে ওই নেতার বাপরে যখন বলা হইলো 16ই ডিসেম্বর দেশ তো স্বাধীন হয়ে গেছে, বাংলাদেশ স্বাধীন ঘোষণা দিয়ে দিয়েছে, স্বাধীন হয়ে গেছে, যুদ্ধ তো শেষ, আত্মসমর্পণ করছে, কয় তাইলে আজকে থেকে আর সূর্য দেখবো না আমি, যদি বাংলাদেশ স্বাধীন হয়ে থাকে। এবং ওই বেটা যে ওই দিন যে রুমে ঢুকছে 1990 সালের পরে পর্যন্ত মরছে, সে আর সূর্য দেখে নাই। এই হচ্ছে পাকিস্তানের বীজ। তো এই পাকিস্তানের বীজ এখন যেগুলো আছে সাদেক কাইম অমুক তমুক যা বলেন, এগুলার সবগুলা হারামজাদারা। আপনি একটা কথা জিজ্ঞেন যে 1971 সালে কি ছিল, তখন তো আমার জন্ম হয় নাই। আমাদেরকে ভিক্ষার থালা পাকিস্তান ধরাবেই, কারণ হচ্ছে যে এখানে পাকিস্তান আরেকটা ইন্টারন্যাশনাল, দেখেন 1 টাকায় 2.5 পাকিস্তানি রুপি পাওয়া যায়। তো পাকিস্তানের এটাও সহ্য হইতেছে না যে শালা তোমরা আমাদের লগে ছিলা, ভাগ করে তোমরা এখন এত জায়গায় যাবে, এটা হইতে পারবে না। এদের মূল কাহিনী হচ্ছে যে না, পৃথিবীতে কাউকে শান্তিতে থাকতে দেওয়া যাবে না। এটা হচ্ছে যে পাইক্যাদের মেন্টালিটি। এটা এবার ধর্মীয় ভাবে হোক, অশিক্ষা কুশিক্ষা দিয়ে হবে হোক, এদের মেন্টালিটি ওইটাই যে ঢুকাই দেওয়া হয়েছে। এরা গাজবাতুল হিন্দ করতে যাবে কোথায়? ইন্ডিয়াতে। কেন? নেপালও তো হিন্দু রাষ্ট্র, নেপাল তো ঘোষিত হিন্দু রাষ্ট্র। এইটার কথা গাজবাতুল হিন্দ বলে না কেন যে নেপাল না ইন্ডিয়া? আর এইটা পুরাটা এই যে গাজবাতুল হিন্দের অর্থ যে ইন্ডিয়া দখল, এইটাও শিখেছে পাইক্যা। আসসালামু আলাইকুম দর্শক, যদি বড় কোনো অঘটন, বড় কোনো বিষয়ের সামনে আর রাজনীতি মাঠে না থেকে থাকে, তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফিরে আসার ও শুভ দিকগুলাই আমরা স্পষ্ট দেখতে চাই। এবং
সেই শুভ দিকগুলোর মধ্যে আমরা তারেক রহমান ফিরে আসার যখন থেকে কনফার্ম মেসেজ পাওয়া গেছে, কনফার্ম মেসেজ বলতে আমি বলতে চাচ্ছি যে আমি আমার বিশ্বস্ত সূত্রে আপনাদের সামনে প্রথম যখন জানাতে পারলাম, বাংলাদেশের যে কোনো পত্রপত্রিকা মিডিয়ার চেয়ে এবারে সবার আগেই আমরা আপনাদেরকে ইনফর্ম করেছিলাম যে হ্যাঁ তারেক রহমান এবার আসছেন। যদিও একটু ঘাটতি ছিল, আমরা ধরে নিয়েছিলাম যে তিনি 16 ডিসেম্বর আসবেন, সেটা 10 দিন পিছিয়ে ছিল। এর আগে বহুবার আসা যাওয়ার কাহিনী ঘটেছে এবং আসবেন কি আসবেন না সেসব নিয়ে প্রবলেম তৈরি হয়েছে। অবশেষে তিনি এসে দেশের মাটিতে পাড়া দিয়েছেন। এই পাড়া দেওয়ার ফলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটা সেটা হলো যে একে সাদা চোখে যদি বলেন যে বাংলাদেশে রাজনৈতিক একটা শূন্যতা তৈরি হয়েছিল। ধরেন আপনি এভাবেও দেখেন যে আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি খুব কোণঠাসা, জামাত কোণঠাসা, অন্য কোনো রাজনৈতিক দলের কাছে আপনার আশ্রয় প্রশ্রয় বিপদ আপদে বলা সেই জায়গাটা নেই। কারণ বিএনপি বা জামাত ও অন্য রাজনৈতিক দলগুলো তখন একেবারেই তাদেরকে ঘরের ভেতরে বসে ফেলা হয়েছিল। ফলে আওয়ামী লীগের শাসনে একজন তো ছিল শেখ হাসিনা, সবাই মনে করতো শেখ হাসিনা দুর্দান্ত প্রতাপশালী মানুষ এবং যে কোনো ধরনের সামাজিক রাজনৈতিক সংকট দেখবেন তার দলের সবাই তাকিয়ে থাকতো শেখ হাসিনার দিকে, এবং কোন সময় শেখ হাসিনা বন্ধ কোনো একটা বিষয় নিয়ে গেলে পরে এটা সমাধান হতো। এখন যদি উল্টা পিঠটা দেখেন, যেটা উল্টা পিঠটা হচ্ছে তারেক রহমান দেশে আসা, আওয়ামী লীগ শেখ হাসিনা নাই এবার, কিন্তু সেই জায়গাটা এই 12-14 মাস 15 মাস ছিল না। মানুষের যে একটা একজন তারেক রহমান আফটার অল যত কিছু হোক তিনি একটা রাজনৈতিক দলের প্রধান, সেই রাজনৈতিক দলের প্রধানের কাছে সব দল মত নির্বিশেষে যাবে। ফলে ওই যে অভিভাবকত্বের জায়গায় একটা শূন্যতা তৈরি হয়েছিল এবং বিরাজনীতিকরণ বলেন এবং মানে রাজনীতির যাত্রাটা অন্তত মিনিমাম শুরু হলো। যেমন সবাই বলছেন ইসলাম নাসিরুদ্দিন পাটোয়ারির মতো লোকজন বলছে তারেক রহমান ফিরে আসার মধ্যে দিয়ে নির্বাচনটা কনফার্ম হলো। আমরা আপনারা যারা আলোচনা করি তারা তো বহুবার বলেছি যে ধরে নেবেন তারেক রহমান দেশে আসলেও তাহলে ইলেকশনটা হয়ে যাবে, আর তারেক রহমান না আসলে ধরে নেবেন ইলেকশন নিয়ে প্রবলেম আছে। তারেক রহমান দেশে আসলো তো তার দল বিএনপি ক্ষমতায় চলে যাবে, এটা মোটামুটি একটা ক্লিয়ার একটা সিনারিও দেখা যায়। তারেক রহমান দেশে আসলেন মানে অনেক কিছুই তার কন্ট্রোলে চলে যাবে, এটা অটোমেটিক্যালি। তার এখানে এসে প্যারালাল গভর্নমেন্ট তৈরি করার কোনো দরকার নেই, সেরকম সিচুয়েশন। আসেন আজকের এই আয়োজনটা ভিন্ন একটু দিক দিয়ে আপনাদের সামনে সাজানো। সেই ভিন্ন দিকের মধ্যে বাংলাদেশের পত্রপত্রিকা খুবই ইন্টারেস্টিং। বাংলাদেশের পত্রপত্রিকা তারেক রহমানের ফিরে আসাটা কেউ মার্টিন লুথার কিং এর সঙ্গে তুলনা করছেন, নানান নিঃসন্দেহে খুব গর্জিয়াস হয়েছে। বিএনপি খুবই গর্জিয়াস আয়োজন করেছে। এই রিসেপশন আমরা আমাদের জীবনে খুব কম দেখেছি, দেখাই হয়নি বলতে গেলে। তারেক রহমানের দেশে ফেরার ইঙ্গিত, রাজনৈতিক অঙ্গনে জল্পনা, দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে আলোচনা, তারেক রহমানের ফিরে আসা বিএনপিতে নতুন গতি, তারেক রহমান প্রত্যাবর্তন রাজনীতির মাঠে নতুন সমীকরণ, দেশে ফেরার প্রস্তুতি, তারেক রহমান উত্তাল রাজনৈতিক অঙ্গন, আগে পেছনে যা আছে তাই আপনার সাথে শর্ট করে আমি তুলছি। তারেক রহমানের ফিরে আসা ঘিরে বিএনপিতে চাঙা ভাব, তারেক রহমানের প্রত্যাবর্তন, রাজনীতির মোড় ঘুরছে, নির্বাসনে অবসান, রাজনীতি তারেক রহমানের প্রত্যাবর্তন, তারেক রহমান ফিরছেন, মানব জমিন একটা হেডলাইন করেছে তাদের মতো করে। কোন কোন পত্রপত্রিকায় একটু এক্সাজারেট করা বা একটু কাছে মেশার চেষ্টা করা এরকম ব্যাপার আছে এবং থাকবে, এটাও সত্য। মানব জমিন হেডলাইন করেছে তারেক রহমান আসার পর দিন, তারেক রহমান কি শুকতারা হয়ে উঠতে পারবেন, প্রশ্ন করছে। এর বাইরে কালের কণ্ঠ কথা আমি সবসময় বলি, কালের কণ্ঠ এমন একটা পত্রিকা, এই কালের কণ্ঠ আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে প্রায় টানা 3 মাস তাদের ফ্রন্ট পেজে মানে অনলাইন মাধ্যমটার ফ্রন্ট পেজে তারেক রহমানকে নিয়ে একটি নেগেটিভ রিপোর্ট টানা টাঙিয়ে রেখেছিল। সেই কালের কণ্ঠে এখন হচ্ছে একেবারেই বহু রঙিন ছোট ছোট হেডলাইনে G202 ফ্লাইটে অবতরণ, তারেক রহমানের জন্য সংরক্ষিত সিট, সপরিবারে হিথ্রো বিমানবন্দরে ঢুকলেন তারেক রহমান, প্রতি সেকেন্ডে লন্ডনে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন, হিথ্রো বিমানবন্দরের পথে তারেক রহমান, হিথ্রো বিমানবন্দরের পথে তারেক রহমান, তিল ধারণের স্থায়ী নেই 300 ফিট এলাকায় বলছিল মানব জৈন। ইনকেলাব তার স্বভাব সুলভ কিছু হেডলাইন করেছে, যেখানে বলছে যে ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে জামাত, তারপর তারেককে ঠেকাতে মরিয়া ভারত, 55 কোটি সেকেন্ড পর বাংলাদেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান, দেশ টিভির হেডলাইন। তারপর ঘুম থেকে উঠে পানি খাচ্ছেন তারেক রহমান, এই হেডলাইনও আছে। বিমানবালা নাস্তা দিচ্ছেন তারেক রহমান ও তার পরিবারকে, সেই হেডলাইন দেখতে পাচ্ছি আমরা। লিডার ফোন হাতে নিয়েছেন, আকাশে নেট সমস্যা করছে, ধৈর্য ধারণ করুন সবাই, দেশের মাটিতে ফিরে প্রিয় জেবুর সাথে জাইমা রহমানের খুনটুসির মুহূর্ত, তারেক রহমানের বক্তব্যে মুগ্ধ পরিমণি, কালের কণ্ঠ। তো এই যে বর্ণাঢ্য আয়োজন এবং প্রতি সেকেন্ডে
এটা আমরা স্বদেশ প্রত্যাবর্তনের যে রাজনৈতিক ইস্যুগুলো দেখি তার মধ্যে একটা দেখেছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মুক্তিযুদ্ধের পরে। এরপরে আমার জীবনে আমার মনে পড়ে না যে এত বর্ণাঢ্য আয়োজন আর দেখা গেছে। কিন্তু এই আবার বলছি, এই আয়োজনটা বাস্তবায়ন হবে এবং এই আয়োজনটার প্রভাব বাংলাদেশের মানুষ ভোগ করবে, সেটা হলো তারেক রহমান দেশে এখন যে চ্যালেঞ্জ গুলো আছে সেই চ্যালেঞ্জ গুলো তিনি কিভাবে মোকাবেলা করেন। কারণ এখন ওই যে কেউ নাই এর মধ্যে তারেক রহমান এসছেন, কোন একটা অঘটনও যদি দেশে ঘটে সেটাকেও তারেক রহমান কিছুই না, তারেক রহমান কোথাও কোনো ইঙ্গিতও দিবেন না। কিন্তু এই যে একজন দেখলাম কালকে কমেন্ট করছেন যে তারেক রহমান দেশে চলে এসছে, সমস্যা সব কেটে যাবে। ওই যে মানুষের একটা অনেক বড় এক্সপেকটেশন, এই এক্সপেকটেশন থেকে তাকে দেশের অনেক কিছুকেই পজিটিভলি দেখতে হবে। একটা জিনিস যেটা হয়েছে তার বক্তৃতাটায় গতকালকে কোনো হিংসা প্রতিহিংসা বিদ্বেষ ছিল না। এই ধারাটা বিএনপি ক্ষমতায় গেলে অথবা তারেক রহমান যখন সেটেল হয়ে বসবেন তখনও অব্যাহত থাকে কিনা তার উপরে অনেক কিছু নিশ্চয়ই ডিপেন্ড করবে। আর পরবর্তী যে বিষয়, সেই বিষয়টা হলো ইনক্লুসিভ নির্বাচন। এই ইনক্লুসিভ নির্বাচনের সংজ্ঞা ডক্টর ইউনূসের কাছে কি, তার সেই সরকারের কাছে কি আমরা জানি। তারেক রহমানের কাছে সেই ইনক্লুসিভ নির্বাচনে আলাদা কোনো সংজ্ঞা আছে কিনা, তিনি কি কোনো ঝুঁকি নিতে চান নাকি দেশকে কোন বিভেদের বাইরে একত্রিত করতে চান? এই লবির নিয়োগপ্রাপ্ত খোদাবক চৌধুরী, এই লবির নিয়োগপ্রাপ্ত আমাদের প্রিয় খলিল ভাই রোজার রহমান, তাদেরকে দিয়ে ক্ষমতায়নের যে সেকেন্ড লেভেলের চেষ্টা হচ্ছিল এটা আপাতত ঠেকিয়ে দেওয়া গিয়েছে। এত কিছু হওয়ার পরেও এই প্রশ্নটা থেকেই যায় যে এইটা শেষ হলেও ষড়যন্ত্র কি থেমে থাকবে? আর যদি ষড়যন্ত্র থেমে না থাকে, তারেক রহমান যে দেশে ফিরলেন, দেশে ফিরে তিনি তার যে ঝুঁকির কারণে তিনি এতদিন ফিরতে পারেননি, সেই ঝুঁকি কি আদৌ নিউট্রালাইজ হয়েছে? ওসমান হাদির প্রজেক্ট ভয়াবহভাবে ফেল করার কারণে তারেক রহমান অবশেষে বাংলাদেশে আসতে পারলেন না। প্রিয় দর্শক, আপনারা অনেকেই ইতিমধ্যে জানেন যে শেষ মুহূর্তে তারেক রহমানকে আটকানোর জন্য ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সরকারের তথ্যে তাও স্কুলটা দেওয়ার একটা বিশাল পরিকল্পনা গত 18 ডিসেম্বর নেওয়া হয়েছিল। যেভাবে পরিকল্পনা করা হয়েছিল, যদি পরিকল্পনাটি সফল হয়ে যেত তাহলে আজকে তারেক রহমান বাংলাদেশে পৌঁছানোর কোনো কথাই ছিল না এবং বাংলাদেশ একটা তথাকথিত বিপ্লবী সরকারের অধীনে একেবারে কি বলা যায় আনলিমিটেড সময়ের জন্য হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস বা ইউনূসের কিছু সাঙ্গপাঙ্গ সহ বাকি কিছু নতুন সাঙ্গপাঙ্গ নিয়ে তারা দীর্ঘদিন ধরে আমাদের কাঁধে জগদ্দল পাথরের মতো বসে থাকতেন। কিন্তু ভাগ্য ভালো, বিভিন্ন কারণে তারেক রহমানের লাক ভালো এবং আমাদের জাতি হিসাবে আমাদের আলাদাভাবে লাক ভালো যে এই প্রজেক্টে সফল হয় নাই। আপনারা ইতিমধ্যে অনেকেই এই ষড়যন্ত্রের কথাটা জেনে গিয়েছেন, যারা জানেন না তাদের জন্য আমি একটু সংক্ষিপ্ত এটা বলতে চাই। কিন্তু বলার আগে বলতে হবে যে পাল্টা এক ধরনের চাপ তৈরি হয়েছে এবং এই চাপে প্রথম যে উইকেটটা পড়ে গেছে সেটা হচ্ছে একসময় বিএনপি বলে পরিচিত সাবেক আইজিপি, বিএনপির ভিতরের গুপ্ত দলের গুপ্ত শাখা। আপনারা জানেন গুপ্ত দল কোনটা, গুপ্ত বললে বুঝবেন, সেই সুপ্ত দলের নাম আমি নিতে চাচ্ছি না। তাদের যে লোকটা ছিল খোদা বক্স চৌধুরী, মানে ওই খেলার ধারাবাহিক ভাষ্যকার খোদা বক্স চৌধুরী না, এটা হচ্ছে সাবেক আইজিপি, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামি, জজ মিয়া নাটক যার সৃষ্টি, সেই খোদা বক্স চৌধুরীর উইকেট পতনের মাধ্যমে শুরু হয়েছে। প্রতিমন্ত্রী পদমর্যাদায় তিনি প্রধান উপদেষ্টার সাথে ছিলেন, তিনি পদত্যাগ করেছেন, পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। কেউ তো আর শখ করে ক্ষমতা থেকে যাইতে চায় না, সেটা মানে ডক্টর ইউনূসের মতো লোক গালি খেয়েও বসে আছে চেয়ারে। বাট এতে বোঝা যাচ্ছে যে 18ই ডিসেম্বরের যে ষড়যন্ত্রটা করা হয়েছিল, একটা বিপ্লবী সরকার গঠন করা হবে পরের দিন এবং যেই কারণে ঢাকায় প্রায় লক্ষাধিক লোককে নিয়ে আসা হয়েছিল জানাজার নামে, সেটা সাকসেসফুল হয় নাই। আপনাদের অনেকেরই হয়তো জিনিসটা নিয়ে একটু কোয়েশ্চেন আছে, একটু বিস্তারিত জানতে চান, তাদের জন্য একটু সংক্ষেপে জিনিসটা পরিষ্কার করি। ওসমান হাদি যখন মারা যান তার আগে তিনি যখন আহত অবস্থায় ছিলেন দেশের ভিতরে এবং সিঙ্গাপুরে চিকিৎসায় ছিলেন, তখন এই প্রস্তুতিটা নেওয়া হয় এবং যার কারণে ওসমান হাদির নামে একটা বিশাল হাইপ তৈরি করে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন শো তৈরি করা হয়। কারণ আপনি সকলেই জানি যে ওসমান হাদিকে যদি আপনি বিবেচনা করেন যে তার মৃত্যু অবশ্যই একটা শোকাবহ ঘটনা, একটা প্রতিবাদ করার ঘটনা, ক্ষুব্ধ হওয়ার ঘটনা, কিন্তু তিনি এমন কেউ ছিলেন না যার মৃত্যুতে একেবারে একটা মানে
উথাল পাতাল হয়ে যাবে, দেশ উলট পালট হয়ে যাবে, সেই পর্যায়ে কিছু ছিলেন না। তিনি বিখ্যাত ছিলেন খুব অশ্লীল গালাগালি করার জন্য, তিনি বিখ্যাত ছিলেন ভাঙচুর করার জন্য, মব ভায়োলেন্সের জন্য। উনি প্রকাশ্যে মিডিয়া বলেছেন যে 10 লাখ টাকা করে না দিলে উনি বিভিন্ন জায়গায় গিয়ে এসব জিনিস ভাঙবেন টাকবেন না। পরবর্তীতে হয়তো ফ্রি বা অল্প পয়সায় উনি কাজ করতে চাচ্ছিলেন না। এই সব কিছু মিলিয়ে ওসমান হাদি এমন কোনো অবস্থা ছিলেন না, এমন কোনো অবস্থা ছিলেন না, এটা বোঝা যায় উনি যখন গুলি খান তার আগের সপ্তাহে উনি যখন নির্বাচনী এলাকায় ঢাকা ৮-এ গিয়ে ক্যাম্পেইন করছেন, তার সাথে 4-5 জন লোক এবং বিভিন্ন বাসা থেকে তার উপরে ময়লা পানি ছুঁড়ে ফেলার অভিযোগও আমরা শুনেছি। এই অবস্থা থেকে ওসমান হাদির এই হাইপটা তৈরি করা হয় এবং যখন অবশ্যম্ভাবী ছিল যে ওসমান হাদি হয়তো বেঁচে আর আমাদের মধ্যে ফিরে আসতে পারবেন না, তখন এই সুযোগকে কাজে লাগানোর জন্য একটা চেষ্টা করা হয়। এই চেষ্টার মূল উদ্যোগ হিসাবে দেখবেন আপনি 18 তারিখ ওসমান হাদির মৃত্যুর পরে হঠাৎ করে কিছু লোক গিয়ে প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা করে। প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা করার মূল কারণটা ছিল যে এটা হচ্ছে ডক্টর ইউনূসের হৃদয়ের যে কিছু জায়গা আছে, একেবারে খুব মানে নাজুক জায়গা যেটাকে, এবং যাদের সাথে ধরেন আন্তর্জাতিক বিভিন্ন মহলের যোগাযোগ আছে, আমি যোগাযোগই বললাম, আপনারা ইঙ্গিত বুঝে নিয়েন। এইটাকে রক্ষা করার জন্য সরকার আসবেই। মানে এই সরকার কিন্তু অন্য কোথাও আসবে না। মানে 32 নম্বর ডেইলি একবার করে ভাঙে ওইখানে গিয়ে, বা এই ধরনের আরো অনেক জিনিস ভাঙা হয়। সাবেক প্রধান বিচারপতির গলায় জুতার মালা দেওয়া হচ্ছে, মুক্তিযোদ্ধা মারা হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, এইটা হচ্ছে, ওইটা হচ্ছে। কোনো কিছুতে রিঅ্যাকশন নেবে না। কিন্তু ডক্টর ইউনূস অবশ্যই তার পিআরের লোকজনকে রক্ষা করার জন্য চেষ্টা করবেন, এবং সেটা কি? সেটা হবে প্রথম আলো এবং ডেইলি স্টার। যার কারণে ডেইলি স্টার এবং প্রথম আলোর উপরে গিয়ে হামলা হয়, এবং হামলাটা যদি বীভৎস হয়, এটা সব ধরনের চেষ্টা করা হয়, এবং সেই চেষ্টার অংশ হিসেবে ডেইলি স্টারের ভিতরে সাংবাদিক এবং অন্যান্য কর্মীদেরকে রেখে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়, যাতে আগুনে পড়ে কিছু লোক